এতদিন ত্রিপুরা ছিল টপ পারফর্মার। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বহুমুখী বিকাশে এখন রাজ্য ফ্রন্ট রানার স্টেট হিসেবে পরিচিত, বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অন্যদিকে বর্তমান সরকারের দুবছরকে প্রতিশ্রুতি খেলাপ, অপশাসন, দুর্নীতি ও নৈরাজ্যের মহাকুম্ভ বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজন করা হয়েছে এক প্রকাশ্য সমাবেশ। রবিবারের সমাবেশকে ঘিরে বিগত কয়েকদিন ধরে সারা রাজ্যে জোরদার প্রচার করেছে প্রদেশ বিজেপি নেতৃত্বরা। ইতিমধ্যেই সেজে উঠেছে স্বামী বিবেকানন্দ ময়দান। সমাবেশে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিকে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সরকারের বিগত 2 বছরের উন্নয়নমূলক কার্যকলাপের অবশ্যই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিধানসভায় আজ এক সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের তীব্র সমালোচনা করেন। বর্তমানে বিজেপির প্রকাশ্য সমাবেশকে ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। এবার সবার নজর রবিবারের প্রকাশ্য সমাবেশে। তাই বর্তমান সরকারের 2 বছরে কেমন আছে রাজ্যবাসী তা জানতেই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের 7 বছরে, বিশেষ করে বর্তমান সরকারের 2 বছরে কতটা উন্নয়ন হয়েছে রাজ্যের, কেমন আছে রাজ্যবাসী তা নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তথা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। স্বাগত নবেন্দুবাবু আপনাকে। নবেন্দুবাবু, একটা প্রশ্ন আমি অবশ্যই সবার কাছে জানতে চাই, আর আপনার কাছেও একই প্রশ্নই জানতে চাইব। দ্বিতীয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের 2 বছরের শাসনকালে কেমন আছে রাজ্যের মানুষ? এটা তো মানে আমি তো পার্টির কার্যকর্তা, সেই জন্য স্বাভাবিকভাবে আমি বলবো, কিন্তু আপনি যদি সাধারণ মানুষের বক্তব্য শোনেন, এই শহর থেকে একটু দূরে গিয়ে গ্রামের মানুষের বক্তব্য শোনেন, তাহলে দেখবেন পাশাপাশি আপনি প্রথম যে বিজেপি সরকার, তারপর যে নির্বাচন হলো, সেখানে গ্রামের মানুষ যেভাবে মতদান করেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে, তাতে তো এই সমস্ত প্রমাণ করে। এবং যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন এবং এরকম ভাবে প্রচার করছিলেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, আমরা তো রাজনীতি নবীন, ওরাও বলেন আমরা রাজনীতি বুঝি না, তো যারা রাজনীতি বুঝেন, এই যে বুঝক্কররা, তারা যেভাবে বলছিলেন যে সরকারটা চলে আসবে, তাদের সরকারটা জোটের, তাদের জোট সরকার চলে আসবে, এবং যেইভাবে যে সমস্ত কেন্দ্রের কথা তারা বলছিলেন, তো বাস্তবে তো দেখলেন কি হলো, কি পরিমাণ ভোটের ব্যবধানে তাদের যারা প্রত্যাশীরা ছিলেন তারা হেরে গেছেন। এখন আরো এই সমস্ত কিছু বলবেন, তারা বলতে হবে তাদের না। আপনি যদি না বলেন, এই যে আপনি শুরুতে যে বললেন আজকে বিরোধী দলনেতা এই কথাগুলি বলেছেন, বিরোধী দলনেতা যদি আজকে এই কথাগুলি না বলতেন তাহলে তো আপনি বলতেন না, আপনি এই অনুষ্ঠানেও এই সমস্ত কথাগুলি বলতেন না, আমরা একতরফা ভাবে বলে যেতাম আমাদের সাফল্যের কথা। না, বিরোধী দলনেতা কি বলেছে সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করব, কিন্তু জানতে চাইছিলাম রাজ্যের মানুষ, আপনার নজরে রাজ্যের মানুষ একজন দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয়, রাজ্যের মানুষ ভালো আছে কিনা? মানুষ যে গুণগত পরিবর্তনটা হয়েছে সমাজে, ত্রিপুরার মানে বিভিন্ন ক্ষেত্রে, এবং প্রকৃতপক্ষে আমরা তো সমাজ পরিবর্তনের কথা বলি, সমাজে যে গুণগত পরিবর্তনগুলি এসছে, মানুষ তাতে শুধু আমি বলবো যে এটাতে সন্তুষ্ট এমন না, মানুষ তাতে নিজেকে অঙ্গীভূত করেছেন। এবং আরেকটা বড় বিষয় হলো, যে সমস্ত জায়গাতে উন্নয়নমূলক প্রকল্পগুলি চলছে, এটা কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, মানুষ কিন্তু তাতে নিজেদের শরিক করে নিচ্ছে। সক্রিয় অংশগ্রহণ, জনগণের যে সক্রিয় অংশগ্রহণ, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি। আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গেলে সেটা হয়, এবং কোথাও যদি খামতি থাকে মানুষ তার প্রতিবাদ করছে, আমরাও চাই সেটা হোক, এবং যখনই প্রতিবাদ হচ্ছে প্রশাসন সেখানে পৌঁছে যাচ্ছে, খামতিগুলি দেখার চেষ্টা হচ্ছে, যা আগে এই কমিউনিস্ট পার্টির শাসনে কল্পনাই করা যেত না।
এটা স্বাভাবিক। হ্যাঁ, রাবণের রাজত্বে তো কেউ মুখ খুলতো না। হ্যাঁ, শূর্পণখার শাসনে কি কেউ মুখ খুলতো? শূর্পণখার ভয়ে তটস্থ হয়ে থাকতো। রাম রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার পরেই তো মানুষ মুখ খুলতে শুরু করেছে। এটা স্বাভাবিক, আমরাও এটা চাই। গণতন্ত্র সুদৃঢ় হবে সেখানে। এবং আমরা দেখছি মানুষের যে এই যে প্রত্যক্ষ অংশগ্রহণ, তাতে আমাদের কাজ অনেকটা, এবং যে সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন সময় যদি কোনো খামতি থাকে, মানুষ যেইভাবে তার বক্তব্য জানাচ্ছে, আমাদের যে জনপ্রতিনিধিরা আছে তাদের কাছে গিয়ে বার্তা দিচ্ছেন, ফলে কাজটা অনেকটা সহজতর হচ্ছে আমাদের। এবং মানুষের যে সক্রিয় অংশগ্রহণ, আপনি বললেন যে পরিবর্তনটা, এটাই হচ্ছে গুণগত পরিবর্তন। কমিউনিস্ট পার্টির শাসনে যেটা হতো না, সেটা কিন্তু আমাদের এখানে এই পরিবর্তনটা এসছে। মানুষ নির্ভয়ে কথা বলতে পারে এবং নির্ভয়ে মানুষ এই সমস্ত প্রকল্পগুলির কাজের সঙ্গে নিজেদের যুক্ত করে নিচ্ছে। এবং আরেকটা বিষয়, কোথায় কোথায় কি ধরনের প্রকল্প হওয়া উচিত গ্রাম স্তরেও, সেটা মানুষ নির্ধারণ করছে। মানুষ নির্ধারণ করছে যে কি হওয়া উচিত এইখানে, এই গ্রামে কি হলে ভালো হয়। পরিকল্পনাটা কিন্তু একদম মানুষ তৈরি করে দিচ্ছে, সাধারণ মানুষ, যেটা আগে হতো না। সেই কারণে রেগার কাজে ত্রিপুরার আয়তনের বেশি পুকুর খননের হিসাব দেখানো হয়েছে। হিসাব দেখানো আছে, কিন্তু রেগার কাজ নিয়ে কিন্তু অভিযোগ এখনো রয়েছে, আপনাদের বিরুদ্ধেও রয়েছে। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব, যদি সময় হয় আমি আপনার কাছে জানবো। কিন্তু শুরুতে একটু অন্যভাবে দেখি, যেহেতু আপনাদের সমাবেশ আগামীকাল এবং আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন, আপনাদের এই সরকারের বর্ষপূর্তি এবং দ্বিতীয় বর্ষপূর্তি দ্বিতীয় সরকারের। এখন প্রশ্ন হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশ নিয়ে আমরা দেখেছি গোটা রাজনীতি মহল এই মুহূর্তে পারদ চড়ছে, এবং আপনাদের অনেকদিন ধরেই কর্মসূচি রয়েছে এই সমাবেশকে ঘিরে। আপনারা গোটা রাজ্যব্যাপী অনেকগুলো সভা আয়োজিত করেছেন এবং সেখান থেকেই প্রচার শুরু হয়েছে। তো কতটা আশাবাদী এখন আগামী দিনের এই সমাবেশকে নিয়ে? আমরা তো সারা রাজ্য থেকে মানুষ আসবে, কেন্দ্রীয়ভাবে একটা অনুষ্ঠানই হচ্ছে, এবং আমাদের যে সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডাজি আসবেন, জগৎ প্রকাশ নাড্ডাজি। আমরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের কার্যকর্তা তো আসবেনই, কিন্তু তারপরেও উৎসুক জনতা সেখানে ভিড় করবেন। কারণ এই অনুষ্ঠানটিকে সামনে রেখে আগামী দিনের অনেক কর্মসূচি, নতুন কিছু কর্মসূচি আসবে, অনেক বিষয় থাকবে এখানে। ফলে মানুষের কাছে আকর্ষণটা অনেক বেশি। সাধারণ মানুষ, আপনি দেখবেন আগরতলা শহরের কি ধরনের পরিস্থিতি। এই জাতীয় জমায়েত ইতিপূর্বে হয়নি। এই যে বিবেকানন্দ ময়দান, আপাতত তো আমাদের কাছে এর চাইতে বড় ময়দান খুব একটা নেই। এই ময়দানে 15,000-এর বেশি লোক ধরা যায় না, কিন্তু আমরা মানুষ ময়দানে যখন প্যাকড হয়ে যাবে, তখন যাতে মানুষ বিভিন্ন জায়গা থেকে তার বক্তব্য শুনতে পারেন, তার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এবং সারা শহরে যে লাগানো হচ্ছে, লাউডস্পিকার লাগানো হচ্ছে, মাঠের বাইরে থেকেও ময়দানের ইয়েটা দেখতে পারেন, স্ক্রিন লাগানো আছে, এলইডি স্ক্রিন লাগিয়ে দেওয়া হবে, যেটা মাঠের বাইরে থেকেও এটা দেখা যায়। কিন্তু মানে আমাদের কাছে প্রত্যেকটা মন্ডল থেকে যেভাবে, আমি এখন সংখ্যা বলতে চাইছি না, কারণ খুব তোড়জোড় করে বিভিন্ন মন্ডল থেকে, প্রায় প্রত্যেকটা মন্ডল থেকে সেইভাবে চেষ্টা চলছে। আমাদের সঙ্গে কথাবার্তা চলছে, কিভাবে আনছেন, তাদের আনা নেওয়ার সুরক্ষা, সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং আমাদের তো অনুষ্ঠান 1:30টার মধ্যে শেষ হয়ে যাবে, এবং তাদের ফিরে যাওয়া, কিভাবে কি করা, এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা, উৎসাহ তুঙ্গে। এবং আরেকটা, আপনি নারী দিবসের কথা বলছিলেন, আপনি কালকে দেখবেন, আপনারা তো সাংবাদিকরা শুধু ময়দানে থাকবেন না, এই পথের মধ্যেও আপনারা থাকবেন, আপনাদের প্রতিনিধিরা থাকবেন। আপনি দেখবেন সংখ্যায় মহিলারা কেমন আছেন। এবং আমি আপনাদের মানে অনুরোধ করব যে এই যারা মহিলারা দূর দূরান্ত থেকে আসবেন, গ্রাম পাহাড় থেকে যারা আসবেন, তাদের সঙ্গে আপনারা একটু কথা বলবেন, তারা কি মনে করেন ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে। মহিলারা যথেষ্ট সচেতন, এখন গ্রাম পাহাড়ের মহিলারাও সচেতন, তারা কি জন্য এসছেন, কি বোঝা, তাহলে আপনারা বুঝবেন বাম আমলের সঙ্গে এখনকার ফারাকটা কোথায়। বাম আমলের নিশ্চয়ই আপনাদের কাছে সেই সমস্ত মিছিলগুলির এখনো আছে আপনাদের কাছে, যদিও আমাদের এই সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে, কিন্তু আপনারা দেখবেন। এবং আমি আরেকটা আপনাকে বলতে চাই যে এই যে
পুলিশের তরফ থেকে বন্দোবস্ত থাকে এই ধরনের জমায়েতে কিভাবে জনগণ এলে কি করা হবে, সুরক্ষার বিষয়টা। তার পাশাপাশি পুরো ব্যাপারটা ম্যানেজমেন্টের জন্য আমাদের ভলান্টিয়াররা থাকবে, আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন, বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবকরা থাকবেন, যাতে কারোর সমস্ত সমস্যা না হয়। প্রস্তুতি আপনারা নিয়েছেন এবং অবশ্যই দর্শক বন্ধুরা যারা সঙ্গে রয়েছেন, 9ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে, রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে সকাল 11টা থেকে যে সমাবেশ শুরু হবে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির, সেখানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি অবশ্যই থাকবেন বলে জানাচ্ছেন বিজেপির প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দুবাবু। এখন বিষয় হচ্ছে যে নবেন্দুবাবু, অনেকেই একটা জিনিস জানতে চাইছেন আপনাদের কাছে, অনেকেরই মতামত, যে আমরা অতীতে দেখেছি আপনাদের ভোটের পর, নির্বাচনের পর হয়তো ছেলে মেয়েদের পরীক্ষার ব্যাপারটা মাথায় রেখে আপনারা যে বিজয় সম্মেলন বা বিজয় সমাবেশ যে করেন, তা আপনারা অনেকটা ডেফার করেছেন, অনেকটা পরে করেছেন। এখনো বোর্ড এক্সাম চলছে, 10 তারিখ থেকে অনেকেই বলছেন যে বিভিন্ন স্কুলের, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পরীক্ষা শুরু হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 8ই মার্চ বর্ষপূর্তি, আপনাদের এই বিজয় সমাবেশ বা প্রকাশ্য সমাবেশটাকে, বর্ষপূর্তি সমাবেশটাকে আর একটু ডেফার করা যেত, কিন্তু এই মুহূর্তে সারা শহরে লাউডস্পিকার লাগিয়ে বা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবেন সেখানে, সেই জায়গাতে কোনো জায়গায় কি আপনারা পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেছেন? জমায়েতটা বড় হলেও অনুষ্ঠানটা কিন্তু মানে একটা সীমার মধ্যে রাখা হয়েছে। এবং আজকে আমাদের বর্ষপূর্তি, আজকে রাখায়নি, আজকে বোর্ডের একটা পরীক্ষা ছিল, সেই জন্য আমাদের সরকারি অনুষ্ঠানটা আজকে হয়েছে, কিন্তু পার্টির কোনো প্রোগ্রাম রাখা হয়নি। আগামীকালকে হবে। আপনি এখনো ঘুরে দেখুন, কোথাও মাইক বাজছে না, শুধু পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলি হয়ে গেছে, সব জায়গায় কোনো যান্ত্রিক গোলযোগ আছে কিনা, এবং খুবই নিয়ন্ত্রিত ভাবে এগুলি করা হচ্ছে, সমস্ত কিছু সেটা হয়েছে। কালকে 1:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করা হবে আমাদের, যাতে পরীক্ষার দেশে সেভাবে কোনো অসুবিধা না। কালকে কোনো পরীক্ষা নেই এবং 1:30টার মধ্যে আমাদের সমস্ত কর্মসূচি আমরা শেষ করব। এইভাবে আমাদের গোছানো হয়েছে, যাতে পরীক্ষার্থীদের বিষয়গুলি আমরা মাথায় রেখে আমরা কিন্তু সেই কাজগুলি করা হয়েছে। কোথাও কোথাও যাতে কোনো ভাবেই যাতে অসুবিধায় পড়তে না হয়, সেই জন্য সমস্ত ব্যবস্থাটি করা হয়েছে। এই জন্য এই রবিবারটা ধরা হয়েছে, 8 তারিখ করা হয়নি। ওকে, এখন আপনারা বারবারই বলেন যে বিরোধীরা তো বিরুদ্ধাচরণ তো করবেই এবং এটাই স্বাভাবিক, গণতন্ত্র এটাই স্বাভাবিক। এখন আপনারা বলছেন যে সুশাসনের 2.0 চলছে, দ্বিতীয় পর্ব চলছে সুশাসন, আর বিরোধীরা বলছে অপশাসন চলছে, অরাজকতা চলছে, নৈরাজ্য, জঙ্গলের রাজ চলছে। এখন মানুষ কি ভাববে, কি বুঝবে? না, বিরোধীরা তো আছে, বিরোধী গণতন্ত্রের বিরোধী দলের একটা বড় ভূমিকা তো আছেই, কিন্তু বিরোধীরা কোনো জায়গাতে মানে এই রাজ্যে বিশেষ করে কমিউনিস্ট পার্টির যারা আছেন, তারা তো মনে হচ্ছে না যে তারা একটা আদর্শ বিরোধী দলের ভূমিকা পালন করছেন। এবং প্রথম আমাদের 18তে আমাদের সরকার আসার পরেও তারা এই ভূমিকা নিয়েছিলেন, ব্যাপারটা এমন না। তাই মানুষ জবাব দিয়েছে, আসন সংখ্যা আরো হ্রাস পেয়েছে। মানুষ বুঝে এখন এগুলি, আগের মতো তার মানুষ নেই, আসন সংখ্যা হ্রাস পেয়েছে বামেদের। হ্যাঁ, এবং কার্যকারণে বিরোধী দল নেতার পদটা পেয়েছেন কার্যকারণে, না তো এটাও তারা হারিয়েছিলেন। আগামী দিন দেখবেন কি হয়, এর জবাব মানুষ দেবে। হ্যাঁ, মানুষ চায়, মানুষ কিন্তু একটা সুচিন্তিত ভাবে তাদের মতাধিকার প্রয়োগ করেছেন এবং তারা চাইছেন যে দলটা এতদিন ক্ষমতায় ছিল তারা তাদের বিরোধী দলের দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে মানুষ, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করা। শুধুমাত্র নেতিবাচক ভূমিকা নিয়ে আপনি রাজনীতিটা করে যাবেন, মানুষ কিন্তু এটা সহ্য করবে না, এই জায়গাতেও আপনাকে রাখবে না। বার্তাটা 23-এর নির্বাচনে দিয়েছে, আপনারা বুঝতে পারছেন না, আবার পরিণাম ভোগ করতে হবে আপনাদের। আপনারা চিন্তা করুন না কারা এই সমস্ত কথাবার্তাগুলি বলছে, যাদের আমলে এত সব অনিয়ম হয়েছে। আর্থিক শৃঙ্খলা তো ছিলই না, আর্থিক শৃঙ্খলা ছিলই না। এই যে মানে অফিসাররা তো তারাই আছেন না, অফিসার তো আগে যারা অফিসাররা ছিলেন মোটামুটি ভাবে তারাই আছেন। এই যে অর্থ কমিশন থেকে লোকরা আসতো, তারা কি বলতেন? সাংবাদিকরা আছেন, সাংবাদিকরা যেতেন, আমিও দীর্ঘদিন সাংবাদিকতাই ছিলাম, আমরা যেতাম, তারা যে সাংবাদিকের সঙ্গে কথা বলতেন, কি বয়ান দিয়ে যেতেন। এবার তারা কি বয়ান দিয়ে গেছেন?
তারা তো 17টা 18টা রাজ্য ঘোরার পর ত্রিপুরাতে এসেছেন। ত্রিপুরাতে এসে দেখে গিয়ে বলে গেছেন ছোট রাজ্য হতে পারে, কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা, সেটা এইভাবে এই রাজ্যে হচ্ছে। আর্থিক শৃঙ্খলাটা একটা বড় বিষয় কোন রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে। আর্থিক শৃঙ্খলার কথা যখন বলছেন, আমি সব জায়গাতেই আমি চেষ্টা করছি কম সময়ের মধ্যে টাচ করে যাওয়ার। আপনি বলুন না কেলেঙ্কারি, এই যে বলছে যিনি বলছেন ওনার বিরুদ্ধে কতগুলি কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল ওনার বিরুদ্ধে। বিধানসভায় দাঁড়িয়ে এই সমস্ত অভিযোগের মোকাবেলা করতে হয়েছে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার মহোদয়, উনি নিজে ধারে জবাব দিতে বাধ্য হয়েছিলেন। এই ইতিহাসগুলি কি কেউ ভুলে গেছে নাকি? এত তাড়াতাড়ি মানুষ ভুলে যায় না? সেই ইতিহাস মানুষ ভোলেনি, বা বাম জামানার কথা আপনারা বলছেন। এখন মানুষ তো পালা বদল করে ফেলেছে 18তে। মানুষ চেয়েছিল অন্য কোনো দল শাসন করুক, এবং মানুষ এটা চেয়েছে বলে হয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আপনাদের আমলে যেগুলো অভিযোগগুলো উঠছে, সেগুলোর মধ্যে কি কোনো সত্যতা আছে, বা সেগুলো কি আপনারা ধরুন, এখন কথা হচ্ছে যে ত্রিপুরা সরকারকে একটা কমিশনার সরকার বলছেন বিরোধী দলনেতা, বলছে পঞ্চায়েত থেকে শুরু করে মহাকরণ অবধি 6, 7, 10, 11% যে কোনো কাজের জন্য এই ধরনের পার্সেন্টেজ দিয়ে কাজ করতে হচ্ছে। এখন এই ধরনের অভিযোগ যদি কেউ দিয়ে থাকেন, ওনারা বলবেন যে হ্যাঁ সত্যি তো, এটা ঠিকই বলছেন। আর যারা দেননি বা যারা এই ধরনের কোনো কিছুতে যুক্ত নন, ওনারা বিশ্বাস করবেন না, ওনারা হয়তো রাজনৈতিক নেতৃত্বদের মুখের দিকে তাকিয়ে থাকবেন। দেখুন, স্পেসিফিক কমপ্লেইন করতে হবে। বাম জামানায় যেগুলো ছিল স্পেসিফিক কমপ্লেইন এসেছে। হ্যাঁ, রেকার দুর্নীতি, হ্যাঁ সে তো তদন্ত হয়েছে। হ্যাঁ, যে এই মানে অফিসার দিয়েই তদন্ত করানো হয়েছে, তাতে ধরা পড়েছে। আমাদের যদি এই ধরনের কোনো বিষয় থাকে, স্পেসিফিক অভিযোগ করুন। বিধানসভার ভেতরে করতে পারেন, বাইরে করতে পারেন। হাওয়াবাজি করলে হয়তো হবে না। হাওয়ার উপরে বলে দিলেন যে এই হয়েছে কমিশনের, এই সমস্ত কথার তো কোনো ভিত্তি নেই। স্পেসিফিক কমপ্লেইন করুন। কোথায় কোনো ঠিকাদার যদি এরকম কমপ্লেইন করুন, উনি দেখা যাবে। এবং আমি বলছি, আমাদের সরকার, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন এই সরকারের, বর্তমানে ডক্টর মানিক শাহ মহোদয়, আপনি দেখেছেন কোথাও যদি বিন্দুমাত্র অভিযোগ পাওয়া যায় এবং তার প্রাথমিক সত্যতা পাওয়া যায়, দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং কার্যকর ব্যবস্থা দিয়েও নেওয়া হয়েছে। হ্যাঁ, বিচার আচার তো আদালতে চলবে, সেগুলি একটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার, সেগুলি চলবে, কিন্তু দ্রুত অ্যাকশন নেওয়া হয়েছে। যে সমস্ত ব্যাপারে অভিযোগ যদি এসে থাকে, সেটা যে কোনো বিষয়ে, দুর্নীতি হোক বা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় হোক, হ্যাঁ, সত্যতা অনেক ক্ষেত্রেই তো বলছেন যে এই যে ব্যাপারটা যেখান থেকে কথাটা উঠে এসছে, উনি যেখান থেকে বলেছেন জাতীয় সড়ক নির্মাণের কথা বলছিলেন উনি, যে বাইরের কন্ট্রাক্টররা দিয়ে কাজগুলো করানো হয়, টেন্ডাররা বাইরে পায়। তো টেন্ডার নিয়ে উনি আরো একটা অভিযোগ করেছেন, সেটা আমি আসছি পরে। এখন বলছেন বাইরের কন্ট্রাক্টর দিয়ে করানো হয়, কন্ট্রাক্টরদের তো অবশ্যই কমিশন দিতে হয়, তার জন্য তারা কি করবে, তাদের লাভের অংশ থেকে কমিশন দিয়ে দিতে হয়, তার জন্য নিম্নমানের কাজ হয় এবং কিছুদিনের মধ্যে সেই কাজ রাস্তা ভেঙে যায়। এবং এই তথ্য থেকে উনি তখন বলছেন না, কমিশনটা হয়তো উনি খুব ভালো বুঝেন। হ্যাঁ, কমিশন তত্ত্বে উনি অভিজ্ঞ। আমাদের এতটা অভিজ্ঞতা নেই কমিশনের বিষয়ে। আমাদের মানে এই ধরনের কাটমানির কথা বামমন্ত্রীদের মুখ থেকে, বাম জামানায় বাম মন্ত্রীর মুখে থেকে বেরিয়েছে। হ্যাঁ, তো এটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, আপনাদের জামানায় জাতীয় সড়ক কটা ছিল, আমাদের সরকার আসার পর কটা হয়েছে? শুধু তাই না, আমি আপনাদের জানার জন্য বলছি, এই জাতীয় সড়কে আমাদের তো অর্থনীতি খারাপ হচ্ছে বলছেন তো ওনার কথায়, এই জাতীয় সড়কে কতগুলা ব্যক্তিগত গাড়ি দৌড়ায়। আর্থিক মান উন্নয়ন রাজ্যের মানুষের কতগুলি গাড়ি আগে দৌড়াতো, এখন এই 7 বছরের ডাবল হয়েছে। আপনারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে খবর নিয়ে দেখবেন, আগে মানে 4 লাখের মতো ছিল সারা রাজ্যে, এখন 8 লাখ প্রায়, অ্যারাউন্ড ফিগার আমি বলছি, অ্যারাউন্ড 8 লাখ। তো এইভাবে বেড়েছে। এই রাস্তাঘাট যদি খারাপ হয়, আপনি জানতো আজকের দিনে আপনি এখান থেকে এখন যদি আপনি যাত্রা শুরু করেন, আপনি 3 ঘন্টার মধ্যে আপনি কৈলাসহর গিয়ে পৌঁছে যাবেন। তাও মানে দুপথে আপনি যেতে পারেন। বাম জামানায় রাস্তা
মানে বাড়ি থেকে যাত্রা করলে তো ফিরে আসা অনিশ্চিত ছিল। ওকে, উনি এরপরে এই সমস্ত কথাগুলি বলছেন, টেন্ডার নিয়ে উনি অভিযোগ করেছেন, জায়গা ভেঙে পড়ছে বলছেন, অদ্ভুত ব্যাপার। ভাবছেন মানে কি ধরনের রাস্তা ছিল? একমাত্র দক্ষিণ জেলার রাস্তাটা কিছু কিছু ভালো ছিল, কারণ ওখানে তো একটা পার্টির ইনার ক্লেশ ছিল, ফলে একজন অঘোষিত মানে দক্ষিণের মুখ্যমন্ত্রী ছিলেন তাদের জামানায়, ফলে ওনার তৎপরতা এই জায়গাটা কিছুটা থাকতো। উত্তর ত্রিপুরা, তারপরে ঊনকোটি জেলা, এগুলির রাস্তাঘাটের যে অবস্থা ছিল, আমাদের সরকার আসে, আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন না, ওখানে সাধারণ মানুষ কি বলবে? আমাদের আসার পর রাস্তার সুযোগ করে দেওয়া হয়েছে। আর ঠিকাদারের কথা বলছেন, ঠিকাদারের কথা আমি বলছি, রাজ্যের ছেলেমেয়েরা টেন্ডারের সুযোগই পাচ্ছে না বলছেন, বিশেষ করে এডিসি তে বলছেন যে বাইরে থেকে আসছে সব দরদি। হ্যাঁ, উনি কত দরদি রাজ্যের ছেলে মেয়েদের। ভাম জামানায় কতগুলি সমস্ত কাজ কি পেয়েছে তারা। যাই হোক, আমি বলছি এই যে বিশাল অঙ্কের কাজ এবং কাজের যে ক্রাইটেরিয়া, যে মানে এই সমস্ত জাতীয় সড়ক কিংবা এগুলি আমাদের রাজ্য থেকে টেন্ডার কল করা হয় না, সেখানে কেন্দ্রীয় সংস্থা সেই সমস্ত টেন্ডারগুলি কল করে, এবং যে ক্রাইটেরিয়া থাকে। ঠিকাদারির ব্যাপারটা আমি এতটা বুঝি না, কিন্তু আমাদের যে সমস্ত কার্যকর্তারা বিভিন্নভাবে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে যতটুকু আমি বুঝি, তারা এটা ঠিক আমাদের এই সমস্ত বড় বড় কাজে আমাদের ত্রিপুরার যে ঠিকাদাররা আছেন, হ্যাঁ, যুবক না, অনেক অনেক বয়স্ক লোকরা আছেন যারা মানে এই ঠিকাদারির কাজের সঙ্গে যুক্ত, তো তারা যেটা বলছেন যে এই সমস্ত কাজের যে ক্রাইটেরিয়া থাকে এবং ঠিকাদারদের কাছে যে মানের যন্ত্রপাতি থাকার প্রয়োজন, সেইগুলি এই রাজ্যের অনেকের কাছেই নেই, এবং এই মানের কাজ ত্রিপুরাতে এর আগে তো হয়নি। ফলে তারা এখন ধীরে ধীরে যখন কাজ শুরু হচ্ছে, আমাদের ঠিকাদারও সেই দিকে অগ্রসর হচ্ছেন। হয়তো তাদের কাছেও সময় লাগবে, কারণ সেই ধরনের একটা মূলধনের প্রয়োজন, তারা সেই সমস্ত যন্ত্রপাতি কিনতে হবে। এখন তো মানে এরকম হচ্ছে, কোন আমি একটা ঘটনা জানি, একটা বিল্ডিং ক্র্যাশ করতে হবে, হ্যাঁ, পুরনো বিল্ডিং ডেমোলিশ করতে হবে, তো এই বিল্ডিংটা ক্র্যাশ করার জন্য, এই বিল্ডিংটা আদৌ ক্র্যাশ করার উপযোগী কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদের রাজ্যের মধ্যে এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে সেখান থেকে লোক এনে এটা পরীক্ষা, টাকা পয়সা দেওয়া এগুলি তো দিতেই হবে। এইগুলি ক্র্যাশ করা, এবং মানে শুধু ক্র্যাশ করার জন্য একটা এরকম অবস্থা থাকে, এবং আমাদের সমস্ত বিষয়গুলি একদম ট্রান্সপারেন্ট। একটা জিনিস ব্যাপারটা বুঝতে হবে, যখন রাজ্যে যখন হয়তো এই যে কর্মহীনতা যখন বাড়ছে বা দিন দিন এইভাবে যখন বলা হচ্ছে যে কর্মহীনতা বাড়ছে, মানে অভিযোগ কর্মহীনতা বাড়ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না বলে যে অভিযোগ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই ধরনের ঠিকাদারি কাজ বলছেন, উনি বিরোধী দলনেতা অভিযোগ করেছেন যে এডিসিতেও একই অবস্থা, ওই যে দুর্নীতিতে টেক্কা দিচ্ছেন ত্রিপুরা মথার সাথে বিজেপি বলছেন উনি। এখন এডিসিতেও বলছেন যে টেন্ডারে যে রাজ্যের ছেলেমেয়েরা বা উপজাতি অংশের ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে না। এখন কথা হচ্ছে যে কর্মসংস্থান, একদিকে বলছেন যে কর্মসংস্থান নেই, সৃষ্টি হচ্ছে না, অন্যদিকে বলছেন যে এভাবে যা কিছু কাজ সৃষ্টি হয় সেগুলো বাইরের থেকে এসে ঠিকাদাররা করেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ছেলে মেয়েদের কি গতি হবে? এইভাবে আমি বলছি, মাথার উপর উনি একটু গোসা করে আছেন, কারণ গত নির্বাচনের সময় তো আপনারা দেখেছেন উনি বলেছিলেন প্রকাশ্যে মতার সঙ্গে ওনার রফা হয়ে গেছে এই সমস্ত বিষয়, হ্যাঁ, বিভিন্ন সময় বলেছেন, এবং কিছুটা লাভও নিয়েছেন উনি ওনার নির্বাচনে জয়ী হওয়ার জন্য। তো সাবরুম থেকে জিতে আসতে পারতেন না, কিন্তু এটা মানে এই সমস্ত মানে মানুষকে একটু বিভ্রান্ত করতে চেষ্টা করেছেন উনি, সফল হননি। ফলে এখন একটু গোসাটা তো একটু থাকবেই মাথার প্রতি, তাতে কিছু যায় আসে না। আমাদের ওনার এই গোসা করতে পারেন, তাদের সঙ্গে চাপে রাখছে না, বারবার সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, সে দিতে পারে, তার একটা পৃথক রাজনৈতিক দল, তার নিজস্ব মতাদর্শ আছে। আর আমরা সরকার গঠনের শুরুতেই তারা আমাদের সঙ্গে ছিল এরকমটা না, তারা পরবর্তী সময় এসছে, তাদের কিছু নির্দিষ্ট আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। আমরা আমাদের তাদের উপর চাপ বাড়ুক, তাদের মানে আমাদের বললাম তো, আমরা যখন সরকার গঠন করেছি তখন মত আমাদের সঙ্গে ছিল না, পরবর্তী সময় এসছে, নির্দিষ্ট কিছু মানে বিষয়কে সামনে রেখে তারা আমাদের সঙ্গে এসছে, তো তারা তাদের স্বাভাবিকভাবে তাদের প্রক্রিয়া জারি রাখবে।
তারা চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের পাওনা আদায়ের তারা চেষ্টা করবে, তাদের মানুষের কাছে কিছু। আপনারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কথা বলছেন, বিজেপি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কথা প্রথম থেকে বলছে, এখন বিকশিত ত্রিপুরা কথা আপনারা বলছেন, আর এদিক থেকে ত্রিপুরাল্যান্ডের দাবি করছে আইপিএফটি, বরাবর তাদের দাবিতে তারা অনড়। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এবং অন্যান্য দাবি পূরণ না হলে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন ত্রিপুরামথা। তাহলে এখন মানুষ কি দেখছে? মানুষ দেখছে সরকারের যে শরিক দল বিপরীত পথে হাঁটছে। তাহলে মানুষ, আমি বলছি, আপনি এই প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু আগে আপনি যে প্রশ্নগুলি করেছিলেন সেই প্রশ্নগুলির উত্তরটা দিতে পারলাম না। আচ্ছা, আপনি নতুন প্রশ্ন। এই যে উনি বলছেন কথাগুলি, উনার জামানায় তো এই ধরনের কাজ হয়নি, আর তিনি বিরোধী দলের কথা বলছেন, এবং তিনি ওভারলোডেড, একটু শারীরিকভাবে অসুস্থ। আমাদের মুখ্যমন্ত্রী দেখে এসেছিলেন, এমসে ওনার চিকিৎসা চলছিল, আমরাও বারবার বলছি ওনার চিকিৎসার প্রয়োজন। ঠিক আছে, এটা ব্যক্তিগত ব্যাপার। না না, ব্যক্তিগত ব্যাপারটা তো নিশ্চয়ই করবে, হ্যাঁ, তো ওভারলোডেড তো। এবং উনি পার্টি সেক্রেটারি, আবার রাজ্য সম্পাদক তো উনি, আবার বিরোধী দল নেতা, যেটা কমিউনিস্ট পার্টির রীতিতে এটা নেই। এই প্রথম ওভারলোডেড, সেই জন্য অনেক কিছু উনি মানে কেউ হয়তো তৈরি করে দিচ্ছেন আর তাই বলছেন। এবং ওনার যেমন উনি মন্ত্রী থাকাকালীন সময় যে সমস্ত বিষয়গুলি চলছিল কেউ ভুলে যায়নি। আর এই যে বলছিলেন আপনি যে ওরা টেক্কা দিয়ে করতে পারছেন, কাজ নেই, খাদ্য নেই, এটা তো আমাদের সরকার প্রতিষ্ঠার 1 মাস পর থেকে এই কথাগুলি বলছিল। আমিও স্বীকার করি, আমিও একমত যে কাজ নেই, খাদ্য নেই, কাদের নেই, তাদের নেই, তাদের কাজ নেই, মানুষ তাদের গ্রহণ করে না, কোথাও যেতে পারে না, কোথাও গিয়ে সামান্য ছোটখাটো উঠান সভাও করতে পারে না, হ্যাঁ, কাজ নেই তাদের, খাদ্য নেই, মানে রসদ সংগ্রহ করতে পারছেন না, আগে যেইভাবে করতেন রসদ সংগ্রহটা একদম পাচ্ছেন না, খুব কষ্টে আছেন তারা। তা আমরা তাদের অর্থের যোগান দেওয়ার জন্য আমরা নই, আমরা সাধারণ মানুষের জন্য আছি, আমরা তাদের দায়িত্ব হয়তো আমরা নেব না। তারা আগে যেইভাবে রসদ সংগ্রহ করতেন তা সবাই জানে, আপনি এখানে বসে আছেন, আপনিও জানেন কিভাবে কি হতো, কিভাবে কমিশন। আরে আপনি আমাকে বলুন তো, একে গোপালন ভবন গেলাম না আমি, একে গোপালন ভবনের যে বাড়িটা বানানো হয়েছে সেই বাড়ির সিংহভাগ অর্থ এই রাজ্য থেকে গেছে। কিভাবে গেল? রেকর্ডেড, ওই সময়ের বিভিন্ন পত্র পত্রিকায় বেরিয়েছে কিভাবে গেল। ছোট্ট রাজ্য, তার বাজেট কত ছিল তখন, এই রাজ্য থেকে কি বল, আর স্বল্প দূরে এত বড় বাড়ি বানিয়েছেন জুমিয়ার পয়সায়, জুমিয়ার পয়সায় মানুষকে বোকা বানানোর চেষ্টা, জুমিয়ার পয়সায় বানিয়েছেন এই টাকা, এই প্রাসাদ। তৎকালীন সময়ের সেটা সবচেয়ে উঁচু বাড়ি তৎকালীন সময়ের। এখন বোঝাচ্ছেন মানুষকে, দুর্নীতি শেখান, কমিশন শেখান। তারা যেমন ভাবে নিজেদের অট্টালিকা, নিজেরা ব্যক্তিগত অট্টালিকা তৈরি করেছেন, আরে মানে বলতে গেলে তো আর থামা যায় না, আপনাদের সময় তো সীমিত। এই যে চিট ফান্ডের ব্যবসা চলছিল, চিট ফান্ডের ব্যবসাটা যখন চলছিল, যখন বন্ধ হলো, আপনি দেখুন তৎকালীন সময়ের পত্র পত্রিকা খুলে এইখানের অর্থ বাংলাদেশে একে প্রটেস্ট করুক না, সেই সময় প্রটেস্ট করেছে। এই যে রোজভ্যালির টাকা বাংলাদেশে নিয়ে ইনভেস্ট করা হয়েছে, তাদের এই যে যুক্ত, এই প্রশ্নের জবাব তো আপনি দিয়ে দিয়েছেন, পত্র পত্রিকাগুলি যে বেরিয়েছিল তার জবাব দিয়েছে। না নবীনবাবু, আমাদের একটা দৃষ্টান্তের জবাব তো আপনি দিয়ে দিয়েছেন যে মানুষ জবাব দিয়ে দিয়েছে 2018 তে, আমাদের মানুষ জবাব দিয়েছে 2023 এ। আমাদের দৃষ্টান্ত দেখা কোথায় এই ধরনের দুর্নীতি আছে, আমাদের একটা দিতে বললে হবে না, হাওয়ার উপর বলে দিলেন, স্পেসিফিক করুন আপনি। আরো স্পেসিফিক যদি হতে হয় তাহলে আরো একটি অভিযোগ উনি করেছেন, আপনাদের জল জীবন মিশনের কথা আপনারা বলছেন এবং বিজেপি নেতৃত্বরা, এবং অনেক তথ্য আপনারা দিয়ে থাকেন যে কয়েক লক্ষ বাড়িতে জল জীবন মিশনের জল পৌঁছে গেছে বা পাইপলাইন বসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে জম্পুই হিলে বলা হচ্ছে, অভিযোগ করেছেন আজ বিরোধী দলনেতা, যে জম্পুই হিলে 1000 লিটার জলের দাম 1000 টাকা বিক্রি হচ্ছে এবং সেটা জলের ট্যাঙ্কার দিয়ে সেটাকে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে আর 1 সপ্তাহ যদি বৃষ্টি না হয় তাহলে সেটা 2000 টাকায় গিয়ে পৌঁছবে 1000 লিটার জলের দাম। খুব ভালো। আমরা মাত্র 7 বছর হয়েছে আমরা এখানে আছি। জম্পুই হিল আগেও ছিল। জম্পুই হিলে সিপিএম কত বছর শাসন করেছে এই রাজ্য?
35 বছর। 35 বছরে কি করলেন? 35 বছর, আমাদের তো মাত্র 7 বছর। 7 বছরে আমরা কি করছি তার হিসাব আমরা দেখিয়েছি। যদি জম্পু হিলে এই ধরনের পরিস্থিতি থেকে থাকে নিশ্চয়ই আপনি সরকারকে জানাবেন। সরকারি তরফ থেকে ট্যাঙ্কারে জল দেওয়া হতো, এখন মানুষ টাকা কিনে নিচ্ছে। আরে ট্যাঙ্কার তো এখনো যায়, উনি বললে হবে নাকি? আর ওনাকে জানিয়ে যায় নাকি ট্যাঙ্কার? তাহলে ওনাকে জানিয়ে যেতে হবে, ওনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, দেখো আমরা ট্যাঙ্কার দিয়ে জল দিচ্ছি, এরকম না ব্যাপারটা। ওখানে তো আমাদের কার্যকর্তারা আছেন, ওখানে আমাদের কার্যকর্তারা তো আছেন, এবং সেখানে মানে আমরা আমাদের তরফ থেকে যে চেষ্টাটা চলছে সেই কাজটা করা হচ্ছে, এবং আমরা হিসাব দেখাচ্ছি যে কোথায় কিভাবে হচ্ছে। এটা বিধানসভার ভেতরে বাইরে যখনই এই সমস্ত বিষয়গুলি উত্থাপিত হয় আমাদের তরফ থেকে হিসাব দেখানো হয় আমরা কিভাবে পানীয় জলের আওতায় বিভিন্ন গ্রামকে হ্যামলেটগুলিকে কিভাবে আনা হয়েছে বা আনা হচ্ছে। শুধু পানীয় জল না, সেচের আওতায় যে সমস্ত জমি কৃষিক্ষেত্রের দিক থেকে আপনি যদি বিবেচনা করেন কিভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে ফসল উৎপাদন কিভাবে বৃদ্ধি পেয়েছে। 1 একর জমিও সেচের নতুন কোনো ব্যবস্থা হয়নি। মানে উনি অভিযোগ করেছেন যে সেচের কৃষির ক্ষেত্রে যে সেচ ব্যবস্থা, পুরনো সেচ ব্যবস্থা যেগুলো ছিল সেগুলো বিকল হয়ে রয়েছে, বা বন্যায় যেগুলো নষ্ট হয়েছিল সেগুলো আজও বিকল রয়েছে। এবং উনি যেটি বলেছেন যে 12টি সোলার বেসড মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করেছেন আপনারা, লক্ষ লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা, 60 থেকে 70 লক্ষ টাকা এক একটা মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করতে লেগেছে, কয়েক কোটি টাকা এখানে খরচ হয়েছে, কিন্তু অথচ এখানে 1 কেজি আলু কিংবা পেঁয়াজ এখনো কোনো কৃষক রাখতে পারেনি। এটা অভিযোগ ওনার। দেখুন আমি বলছি, এই বলছেন সেচের আওতায় আসেনি, সেচের আওতায় না এলে ফসলের উৎপাদন কি করে বাড়ছে? যদি জমি সেচযোগ্য জমির পরিমাণ না বাড়ে স্বাভাবিকভাবে প্রশ্ন হয় তোমার সময় কি পরিমাণ ছিল আর এই 7 বছরে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি কিভাবে হলো যদি ফসল উৎপাদন বৃদ্ধি না পায়? কিভাবে সেটা তো বলতে হবে। না, ওনারা তো বলছেন কৃষকরা ভালো নেই, কৃষকদের উন্নতি হয়নি, কৃষকরা বিপদে আছেন, 1000 টাকা করে বন্যা ত্রাণ পেয়েছেন মাত্র। উনি এটা তো বলতে পারছেন না আমরা ভালো নেই, আমার রোজগার নেই, এটা তো। কৃষকরা কি বলেন দেখুন, কৃষকদের সরাসরি জিজ্ঞাসা করুন। কৃষকরা তো আর এই ধানের ক্রয় নিয়ে তো সে আর কত কথা বলবো। বিধানসভার সেশন কভার করতে যখন আমরা যেতাম সাংবাদিক হিসাবে, মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে কেন্দ্র নেয় না, সেই জন্য আমরা নেব না, এফসি থেকে এই সরকারি মূল্যে নেওয়া যায় না। আমাদের সরকার আসার পর সেটা হয়েছে, এবং তারপর ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। শুধু তাই না, বাগিচা ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তো হিসাব আছে, বাজারে গেলে তার পরিচয় পাওয়া যায়। আমাদের ন্যায্য মূল্যের দোকানেও তো আমাদের বিভিন্ন সময় আমাদের নিজস্ব চাল, যে স্থানীয় চাল, সেগুলিও গেছে। তো এগুলি মানে ওনার এই সমস্ত কথা তারা বলবেন, কিন্তু বাস্তবটা কি আছে সেটা পরীক্ষা করে দেখুন, একদম খোলামেলা আছে। সাধারণ মানুষ, এই জন্যই তো সাধারণ মানুষ ওদের বিশ্বাস করেন না, এই জন্যই তো সাধারণ মানুষ বিশ্বাস করেন না যে কৃষকদের আয় বৃদ্ধি পায়নি। কি বলছেন? দ্বিগুণ করার যে আমাদের পরিকল্পনা ছিল সেটা আমরা মানে আমাদের নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ের আগে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। আর কৃষকদের আয় যদি বৃদ্ধি না পারত তাদের জীবনযাত্রার মান উন্নত কি করা হতো? আমি যেই বললাম এই যে গাড়ি, এই রাজ্যের অধিকাংশ মানুষ তো এখনো কৃষির উপর নির্ভর করে। 4 লাখ থেকে যে 8 লাখ হয়েছে আপনি বলছেন যে এখানে এর মধ্যে কৃষকরাও আছেন। আরে নিশ্চয়ই থাকবে, ছোট বড় কৃষক আছেন। হ্যাঁ, কৃষির উপর ভিত্তি করে যারা তারা চাল চলছে। আপনি বহু কৃষকের বাড়িতে এখন গেলে ব্যক্তিগত গাড়ি পাবেন, আপনি বেশি দূর যেতে হবে না, আপনি আশপাশে যান যেখানে কৃষি জমি আছে সেখানে যান, দেখবেন আপনি। নবেন্দ্রবাবু, আপনারা বলছেন সুশাসন, মানুষ কৃষক গাড়ি কিনে গাড়ি চালাচ্ছে, হাইওয়েতে গাড়ি চালাচ্ছে, সেটা নিশ্চয়ই শুনতেও ভালো লাগে, এবং সেগুলো আমাদের নিশ্চয়ই যদি হয়ে থাকে তাহলে সেগুলো নিশ্চয়ই প্রশংসনীয়। প্রশ্ন হচ্ছে, আমি এই কথাটা আপনাকে বলবো, আমি যেই কথাগুলি বলছি সেগুলো যাচাই করে দেখুন, মানে একদম বাস্তবে মাটিতে গিয়ে আপনারা পরীক্ষা করে দেখুন যে কৃষকরা প্রকৃত অর্থে কেমন আছে। কালকে তো অনেক কৃষকরা আসবেন। হ্যাঁ, আমি এটা আপনাদের আবারও বলতে চাই যে কমিউনিস্ট পার্টি শাসনে কি এটা হতে পারতো না? ওই সময়কালে কি এটা হতে পারতো না? কৃষকের মান উন্নয়ন কি সম্ভব হতো না? যে ন্যায্য মূল্যে আমরা আর যেভাবে সহায়ক মূল্যে ধান কেনার যে প্রক্রিয়া, সেটা কি তখন হতে পারতো না? হতে পারতো, এবং তাতে কৃষকরা উপকৃত হতেন এবং তাদের আয় বৃদ্ধি পেত। করবেন না।
করবেন না কেন জানেন? তাদের সেখানে একটা বুদ্ধিমত্তা আছে। তারা যে করেননি কারণ আছে, তারা এটা হচ্ছে কমিউনিস্ট থিওরি, এটাতে তারা নিয়ন্ত্রণ করে রাখতে চায়, সমাজের উপর নিয়ন্ত্রণ কায়েম করে রাখতে চায়। সুযোগ সুবিধা সেই পাবে যে নেতা মন্ত্রীর বাড়িতে যাবে, মিছিলে হাঁটবে। আপনি আমাদের দেখুন, মন্ত্রীর বাড়ি খালি পড়ে থাকে, লোক ভিড় করে না, কারণ জানে যে সরকারি নিয়ম অনুযায়ী তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছাবে। সরকারি নিয়ম এবং পুরো স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি হবে, ফলে ভিড় করে লাভ নেই, মন্ত্রীর বাড়িতে ভিড় করতে হবে না, সেটা তারা। আর ওই আমলটা আপনি তো জানেন, আপনি নিজেও জানেন কিভাবে এই মন্ত্রী আমাদের, আরে মন্ত্রী তো বাড়িতে তো যাওয়া তো মানে অনেক বড় ব্যাপার ছিল। এই যে লোকাল কমিটির যে তাদের যে সদস্যরা ছিল, তাদের বাড়িতে ভিড় করে থাকতো, এবং তারা নানা ইঙ্গিতে কথা বলতেন, এমনটা করে চললে হবে না, এই হাসতে হবে, আমাদের সঙ্গে হাঁটতে হবে। চাঁদাবাজি কি অবস্থা ছিল, গুণগত পরিবর্তন, এটাই হচ্ছে সমাজের গুণগত পরিবর্তন। আপনি দেখুন এখন শহরে কটা মিছিল হয়, কর্মচারীর মিছিল কটা হয় দেখুন। কমিউনিস্ট পার্টি যারা আছে তারা মিছিল করার এখন তারা খুব একটা বেরো হয় না, কিন্তু তারা আর বোঝানো সম্ভব হচ্ছে না যে ওই কর্মচারীদের তোমরা এই মিছিলে হাঁটো। কিন্তু আগে সেগুলো হতো, ডিএ ঘোষণার আগে মিছিল, ওইটার আগে মিছিল করো। আমাদের সময় এগুলো আছে, দাবি দাবার কোনো বিষয়ই নেই। সরকার সঠিকভাবে যে সময় প্রত্যেক ক্ষেত্রে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে। আপনারা বলছেন মিছিল মিটিং নেই, আপনারা বলছেন মানুষ ভালো আছে তার জন্য মিছিল মিটিং করছে না, মানুষ দাবি আন্দোলন না করেই তাদের সব দাবি পূরণ হচ্ছে। আর ওরা বলছে গণতান্ত্রিক অধিকার হরণের মানে ট্র্যাডিশন অব্যাহত রয়েছে। আপনারা নয়া বিজেপি আরএসএস কে নয়া ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করছেন বিরোধী দলরা। শুনুন, যে দলটা গণতন্ত্রে কোনো আস্থা নেই, শুধু তাদের কমিউনিস্ট মতাদর্শের কথা আমি বলছি না, এই দেশে সিপিআইএম তাদের যে পার্টি সংবিধান আছে, সেই সংবিধানে তারা বলছে এ দেশে তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আজকের দিনেও তারা তো সেই বিষয়টি কোনো সংশোধনী আনেনি। যারা এই কথা বলতে পারে, যাদের সংবিধানে এই বিষয়টা আছে, যাদের লক্ষ্য এটা এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা, তারা গণতন্ত্রের কথা বলে। আর মানুষ তা বিশ্বাস করবে, বুদ্ধিজীবী অংশের মানুষ তা বিশ্বাস করবে এরা গণতন্ত্রের কথা বলে। এই রাজ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্র তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যারা গণতন্ত্রের বিরোধী, যাদের মানে অনুসরণ করে চলে। আমি বেশি মানে আপনারা তো এগুলি এখন জানেন, ইউটিউব সার্চ করলেই পাওয়া যায়। লেনিন কত লোককে হত্যা করেছে, স্টালিন কত লোককে হত্যা করেছে, গণতন্ত্র। আর তাদের অনুগামীরা এই রাজ্যে, এই দেশে তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আর তারা এখন গণতন্ত্রের কথা বলছে। হ্যাঁ, তারা আরেকটা জিনিস হচ্ছে, এতদিন তো তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য গণতান্ত্রিক একটা মানে একটা আস্তরণ তৈরি করে একটা চাদর গায়ে দিয়ে তারা ঘুরে বেরিয়েছে, কারণ ক্ষমতাটা কুক্ষিগত করে রাখার জন্য। সঙ্গে সঙ্গে আবার তারা ওই ক্লাস স্ট্রাগলের কথাও বলতেন, বিভিন্ন প্রকাশ্য ক্লাস স্ট্রাগলের কথা তারা বলতেন। কিন্তু এখন তারা কিন্তু বুঝতে পারছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের কিন্তু আর ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। তাই তারা নানা অছিলায় যারা অগণতান্ত্রিক শক্তি, অতি বাম, এই সমস্ত পথে তারা কিভাবে অগ্রসর হবে সেই চেষ্টাটা কিন্তু তারা করছে বিভিন্ন জায়গায়, শুধু আমাদের রাজ্যে না, অন্যত্র সুযোগ করে উঠতে পারছে না। আরবান নকশাল এগুলি আছে, বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা তারা করছে। হ্যাঁ, এই অতি বাম বা তারা যে এই ধরনের বা অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দল তৈরি করে, এবং তারা হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন জায়গায়। কয়েকটা জায়গায় তো আছেই, এই মহারাষ্ট্রের কোস্টাল এরিয়াগুলি, এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় তারা এই সমস্ত কার্যকলাপগুলি করছে। এই রাজ্যেও তারা এই পরিকল্পনাতেই হাঁটছে। তারা জানে গণতান্ত্রিক পথে তারা অবলুপ্তির পথে, তারা লুপ্ত হয়ে যাবে। আপনি বুঝুন না, কমিউনিস্ট পার্টি তারা আগে যেই কথাগুলি বলতো, এক ব্যক্তি এক পদ, তারা একাধিক, আপনি
পার্টি সেক্রেটারি, উনি হচ্ছেন বিরোধী দলের নেতা। এবং আবার এখন তো মানে আপনাদের কল্যাণে বিভিন্ন জায়গায় খবরে আসে পলিট ব্যুরোর সদস্য ইত্যাদি ইত্যাদি বিষয় আসে। ওভারবার্ডেন পার্টিটা, মানুষের তো কোনো আস্থাই নেই, ফলে নতুন করে লোকও আসে না। 2-4টে লোক আছে যাদের পরিবারের লোকজনই আসে এই পার্টিতে, একটা পরিবার ভিত্তিক হয়ে গেছে। অবশ্যই বিরোধী দল নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমরা অবশ্যই আপনাদের সমাবেশকে কেন্দ্র করে অনেক কিছু জানার রয়েছে। আরেকটা জিনিস জানবো আপনার কাছে, যে এই দলের কিছু নেতা, আপনাদের দলের কিছু নেতা কর্মীদের কিছু অনৈতিক কাজে জড়িয়ে যাওয়ার খবর ইদানিংকালে প্রকাশ্যে এসছে, সেটা গণমাধ্যমে হোক কিংবা সামাজিক মাধ্যমে। সেই ব্যাপারে আপনাদের কি মনে হয়, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ঘটনাগুলো কতটা যথেষ্ট? না, আপনি এবং আমরা তো সমাজ পরিবর্তনের কথা তো শুরুতে আমি বলেছি কথাটা, সমাজে আমরা পরিবর্তন চাই। এবং আমি বলবো যে এই যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর জন্য বিভিন্ন চেষ্টা আছে, বিভিন্ন ধরনের। এবং আমি এই কথা বলবো না যারা আমাদের সঙ্গে সামিল হচ্ছেন সবাই একেবারে পরিশোধিত হয়ে আমাদের সঙ্গে আসছেন। এবং এই রাজ্যে একটা দীর্ঘ সময় ধরে একটা যে সংস্কৃতি, এখানে অপসংস্কৃতি আমি বলবো, যেটা চলছিল, তা থেকে মানুষকে মুক্ত করা খুব একটা যে সহজ তা না। 7 বছরে আমরা সবকিছু করে ফেলতে পারবো এমনটা না। এবং এই ধরনের, এটা একটা ভাইরাস, কমিউনিস্ট পার্টি ইটসেলফ এ ভাইরাস। হ্যাঁ, আর এই ধরনের তারা যে সংস্কৃতি তৈরি করেছেন, তো এই সংস্কৃতির কারণে এর দ্বারা তো ইনফেক্টেড যে কেউ হতে পারে। হ্যাঁ, ভোগবাদের দিকে কমিউনিস্ট পার্টি সেও এটা ভোগবাদী দর্শন। আমি বলছি তো এই ভোগবাদের দিকে স্বাভাবিকভাবেই যে কেউ আকৃষ্ট হবে, এবং সেই জায়গায় ধৈর্য ধরে সংযত রেখে নিজেকে সংযমী করে রাখা, এটা কোনোভাবেই যোগের চাইতে কম না। কিন্তু এখন অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে এটা না, আমি তো বলছি কিভাবে ইনফেক্টেড হচ্ছে। ওকে, আমি বলছি যে আপনি যে সংযমের কথা বলছিলেন, যারা যারা ওই সময় কমিউনিস্ট আমলে যারা বিজেপি ছিলেন, বা যারা যখন মানে হাওয়া যখন বিপরীত দিকে বইছিল, তৎকালীন সময় যারা বিজেপির হাল ধরেছিলেন, এখন বলছে যে তারা তো ব্রাত্য, যারা নব্য বিজেপিদের প্রাধান্য প্রভাব বেশি দলে, তার জন্য অনেকেই আছেন যারা পুরনোরা, যারা দলের দুঃসময় যারা সঙ্গী ছিলেন, তারা এখন চুপচাপ আছেন। ভারতীয় জনতা পার্টিতে কেউ ব্রাত্য নয়, প্রত্যেকের গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, দায়িত্ব হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আছে, আমরা দায়িত্বই মনে করি, আমরা পদ মনে করি না। যারা দায়িত্ব পাচ্ছেন, হ্যাঁ, এখন 70 বছরের যিনি আছেন, তিনি আর সেইভাবে দৌড়ঝাঁপ করা, যে কোনো জায়গায় ছুটে যাওয়া অন্য পক্ষে সম্ভব না। উনি ওনার সুচিন্তিত মতামত রাখবেন, এবং ওনার মত নিয়ে যারা অপেক্ষাকৃত তরুণ, যারা দায়িত্ব যাদের উপর আছে, তারা তাদের সেই কাজটা বাস্তবায়িত করবেন। সেইভাবেই তো আমাদের চলছে। এবং এটা হচ্ছে কিন্তু আমাদের যারা প্রবীণরা আছেন তাদের তরফ থেকে এই ধরনের অভিযোগ না, অভিযোগ না প্রবীণ নয়, এখানে যারা আগে থেকে, ওই যে বলছিলাম যখন বিপরীত দিকে হাওয়া বইছিল, কমিউনিস্ট শাসনে যারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, তখন সবাই প্রবীণ হতে হবে ব্যাপারটা এরকম নয়। অনেক ছোটরাও বা জুনিয়ররাও বা ইভেন কি টিনেজাররাও যারা যখন তখন বিজেপির পতাকা হাতে নিয়েছিলেন, বলছেন, অনেকেই বলছেন যে এই মুহূর্তে তারা ব্রাত্য। এখন যারা নব্য, যারা 2023-এর পরেও হয়তো দলে যোগ দিয়েছে, তাদের প্রভাবটা বেশি হয়। এতে মানে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা বা সে জায়গাতে ব্যাপারটা এরকম না, আমরা ওইভাবে চিন্তাও করি না। আমি মানে যাদের মধ্যেই বিষয়টা আছে, আমরা চিন্তা করি, আমরা যে বিষয়টা ভাবি এনে, আমরা কতটুকু ভারতীয় জনতা পার্টির যে আদর্শ একাত্ম মানবতাবাদ, তাতে আমরা কতটা নিজেদের উদ্বুদ্ধ করতে পারলাম। কে নতুন কে পুরনো সেটা বিষয় না, নিজেকে কতটা একাত্ম মানবতাবাদের সঙ্গে যুক্ত করতে পারলাম, এবং সে অনুযায়ী আমরা সামাজিক কাজে অংশ নিতে পারলাম, এবং নিজের ব্যক্তি জীবন সেইটা কতটা আমরা পরিবর্তন করতে পারলাম সেই মতবাদের অনুকূলে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। কে নতুন এলো কে পুরনো এলো,
হয়তো মানে দীর্ঘ সময় ধরে কাজ করার পরেও অনেকের মধ্যে কোনো না কোনো ভাবে বিকৃতি আসতে পারবে, পরিবেশের কারণে আসতে পারে, কিন্তু এই ধরনের মানে লোভ লালসা এগুলির থেকে নিজেকে সংযত করে রাখা এটা তো কঠিন না। আমি বললাম এটা যোগ, এটাও একটা যোগ। নবেন্দ্রবাবু, আমি আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, অনেকগুলো কথা আপনার সঙ্গে আলোচনা হয়েছে আজ, তবে একটা শেষে একটা জিনিস জানতে চাইবো আপনাদের সমাবেশকে, সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি সমাবেশকে সামনে রেখে, যে বিরোধীরা বিভিন্ন অভিযোগ তো করবে, আপনি দলের একজন একনিষ্ঠ কর্মী, আপনার কি মনে হয় 7 বছরে বা বিগত 2 বছরে কোথায় কোথায় সরকারের ঘাটতি রয়েছে যেগুলো মেটানো প্রয়োজন এবং আগামী 3 বছরে সেই জায়গাগুলো আপনারা মেটাবার চেষ্টা করবেন, নাকি কোনো ঘাটতি নেই? কাজ করার তো অনেক ক্ষেত্র রয়ে গেছে। 7 বছরে কি সমস্যার সমাধান করা সম্ভব? আমরা যেই লক্ষ্যে কাজ করছি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ এগিয়ে যাচ্ছি। শুধু মানে আমার নির্বাচন লড়াটা ভারতীয় জনতা পার্টির কাজ না, আমাদের প্রথম থেকে এসে কাটাই দেওয়া হয়। নির্বাচন একটা আনুষঙ্গিক বিষয়, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে যখন সরকার প্রতিষ্ঠিত হবে তাতে কি হবে, আমাদের মতাদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা মানে তৈরি হবে, সহায়ক একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু আমাদের লক্ষ্য শুধু সরকার গঠন না, ফলে আমরা সেদিকে কতটুকু সফল হলাম সেটা দেখার বিষয়। পরিবর্তন আসছে, সমাজে পরিবর্তন আসছে। আমি আপনাদের এখানে অনুষ্ঠানে আসার আগেও আমি এক জায়গা থেকে গিয়ে এসেছি রাম পূজা, সেখানে সাধারণ মানুষ, এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, যারা আমাদের পার্টির কার্যক্রমের সঙ্গে কোনো অভিযুক্ত না, তারা প্রসাদ বিতরণ করছেন। এটা সমাজের গুণোদয়, সম্মিলিতভাবে এই যে সম্মিলিত হওয়ার প্রচেষ্টা, বিভিন্ন পাড়ায় পাড়ায় এইভাবে সম্মিলিত হওয়ার চেষ্টা। আপনি সাংবাদিকতা করেন, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতাম, রাত্র এই ধরনের, আমরা তো একটা সময় দীর্ঘ রাত পর্যন্ত যখন জুনিয়র ছিলাম অনেকটা রাত্রেই আমরা বাড়িতে যেতাম, 12:30 রাত্র 12:30টায় যাওয়ার সময় আমি নিজে একবার আক্রান্ত হয়েছিলাম। এরকম সাংবাদিকদের আক্রান্ত হওয়ার বহু ঘটনা আছে। সেটা তো বিগত কয়েকদিন আগেও আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত, রাস্তায় আক্রান্ত হচ্ছে, কিন্তু সেটা আক্রান্ত হওয়ার বিষয়টা যদি জানতে, সেই বিষয়টা আরেকটা যাচ্ছে। আমি পক্ষান্তরে বলছিলাম রাস্তায় লোক থাকতো না, রাস্তায় লোক থাকতো না। আজকে আপনি দেখুন বিভিন্ন জায়গায় সিটি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের আক্রমণের বিষয়, সেটা বাম জামানা থেকে। আর কি শিক্ষা নেব এই রাজ্যের সাংবাদিকরা তো গেছেন, আমিও তাদের সঙ্গে ছিলাম দিল্লিতে, কি পরিমাণে সাংবাদিক তখন আক্রান্ত হতেন, এবং সাংবাদিকরা যারা আক্রান্ত হতেন বিচার না দেওয়ার জন্য তাদের মানে সামাজিকভাবে আইসোলেট করে দেওয়া হতো, এবং সাংবাদিকদের আইসোলেট করা হতো। প্রেস কনফারেন্সে প্রশ্ন করা যেত না, প্রেস কনফারেন্সে প্রশ্ন করা যেত না। আজকের দিনে চিন্তা করে দেখুন। ওকে নরেন্দ্রবাবু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আপনার কাছে শেষ, আগামীকাল আপনাদের সমাবেশ, কোনো বার্তা আপনি রাখতে চাইবেন কিনা? দলে দলে আমি নিজেও যাচ্ছি, আমাদের পরিবারের লোকজন যাচ্ছেন, এবং আপনারা সবাই মিলে সেখানে আসুন। দেখুন, আমরা ত্রিপুরাকে একটা বিকশিত ত্রিপুরা করতে চাই। বিকশিত ত্রিপুরার মাধ্যমে বিকশিত ভারত গঠনের আমরা লক্ষ্যে উপনীত হতে চাই। সেই জায়গায় গিয়ে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব। ওকে, অসংখ্য ধন্যবাদ নরেন্দ্রবাবু আজ সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, বিজেপি বলছে সুশাসনের 2 বছর পূর্তি, অন্যদিকে বিরোধীরা বলছে যে গণতান্ত্রিক অধিকার হরণের ট্র্যাডিশন অব্যাহত, রাজ্যে অপশাসন ও নৈরাজ্য চলছে। বিজেপি বলছে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যবাসীর বিকাশ করে চলেছে বর্তমান সরকার, আর বিরোধীরা বলছে দুর্নীতি ও অপশাসনের স্বর্গরাজ্য পরিণত হয়েছে ত্রিপুরা। কোন নির্বাচন ছাড়াই এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তবে এই মুহূর্তে রাজনৈতিক মহল তাকিয়ে আছে 9ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশের দিকে। সমাবেশ থেকে কি বার্তা দেওয়া হয় সেদিকে নজর রাখছি আমরাও, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।